দলটা খুব অসুস্থ, 6 মাস পরে আবার ভোট, টিকিট তো পাওয়ার প্রশ্নই ওঠে না। আপনি কাজ করছেন তৃণমূলে, উত্তর পরে তৃণমূলে জয়েন করলেন, আর ওখানে হয়ে গেলেন কি অফিসিয়ালি আপনি বিরোধী। অছিলায় গণতন্ত্রকে চরমতম অগণতান্ত্রিক প্রসিডিওরে নিয়ে ফেলেছিল মমতা ব্যানার্জি। চাকরি চুরি, গরু চুরি, ধর্ষণ, একাধিক মামলা থাকার পরেও আজকে মাননীয় হাইকোর্টের এই পর্যবেক্ষণ, এটা একটা ঐতিহাসিক, শুধু বলবো না, বাংলার রাজনীতিতে আয়ারাম গয়ারামের যে খেলাটা 14 বছর ধরে চলছে টানা, সেই আয়ারাম গয়ারাম খেলাটা যে একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, পার্লামেন্টারি ডেমোক্রেসির চরম বিরোধী, যেটা একটা সময় গোবলয়ে ছিল আয়ারাম গয়ারাম, সেটা যে বাংলায় ছিল না। বাংলার একটা পলিটিক্যাল এথিক্স ছিল বিগত সরকার বা তার আগে, সেটা যে তৃণমূলের সময় ভুলুণ্ঠিত হয়েছে, সেটা হয়তো লাগাম পেল, হয়তো আমি শব্দ নিয়ে পরে আসছি। দেখুন, 190(3) ক্ষয়ের ধারা অনুযায়ী স্পিকারকে অধিকার দেওয়া আছে সংবিধানে, এবং সেই ধারায় তিনি সদস্যদের পদত্যাগ নেওয়া, সদস্যরা দল ত্যাগ করলে দলত্যাগী সদস্যদের জন্য যে তাকে ইস্তফা দিয়ে আবার দলীয়ভাবে জিতে আসতে হবে একটা দলের প্রতীকে, এই ধরনের ক্ষমতাগুলো দেওয়া আছে। কিন্তু এই ঘটনাগুলো যখন ভারতবর্ষের রাজনীতিতে একটা সময় আয়ারাম গয়ারামের খেলায় পরিণত হলো, অর্থাৎ স্পিকার যে দল থেকে নির্বাচিত হয়ে স্পিকার হয়ে তিনি ওই পদে বসেছেন পার্লামেন্টে বা বিভিন্ন বিধানসভাগুলোতে, অর্থাৎ আইনসভাগুলোতে, তিনি তার দলের ফেভারে কাজ করার চেষ্টা করতে গিয়ে ভারতবর্ষে যে একটা ভয়ানক অচলাবস্থা তৈরি হয়েছিল, বিশেষ করে ইন্দিরা গান্ধীর টেনিওরের পরে কংগ্রেসি টাইমটায়, মাননীয় সদস্য যারা দল ত্যাগ করছে তারা তাদের যে পদত্যাগ, এই টাইম বাউন্ডটাকে ধরে দেওয়া, অর্থাৎ স্পিকারের ক্ষমতায় প্রথম লাগাম পড়িয়েছিল কিন্তু এই মামলাটা 1992 সালের। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় রাজ্যের রাজনীতিতে আজকে যে পরিস্থিতি, ধরুন একটা দলীয় প্রতীকে আপনি জিতে এসেছেন, জনগণ আপনাকে ওই দলীয় প্রতীকে ভোট দিয়েছে, ধরুন মুকুল রায়ের প্রশ্নটা, কিংবা ধরুন কৃষ্ণ কল্যাণ, কিংবা বাইরন, খুব হাতে গরম উদাহরণ, বাইরন একটা দলের প্রতীকে সাধারণ মানুষ থেকে উজাড় করে ভোট দিয়েছে। বাইরন বিশ্বাস করে ভোট দেয়নি, দলটাকে বিশ্বাস করেছে, জোটটাকে বিশ্বাস করেছে। আপনি এসে কি করলেন? আপনার একক বেনিফিটের জন্য, স্বার্থের জন্য আপনি দলের মানে প্রতীকের সাথে এবং এই মানুষগুলোর সাথে আপনি একটা বিশ্বাসঘাতকতা করলেন, করে আপনি নিঃশব্দের দল পাল্টালেন। এবার প্রশ্নটা হচ্ছে, এটা তো সংসদীয় গণতন্ত্রের চরম ভয়ানক দিক। তাহলে স্পিকারের কাজটা কী ছিল? আইন অনুযায়ী স্পিকার তাকে রিজাইন দিয়ে বলতে পারতেন বা বলতেন বা বলা উচিত যে আপনি আবার ভোটের মাধ্যমে আসুন, যেটা শুভেন্দু অধিকারী করেছিল। দল ছাড়ার পরে 2020 সালের শেষের দিকটায় আপনি জানেন যে তৃণমূলের সদস্য পদ, মানে বিধানসভার পদ তিনি রিজাইন দিয়েছিলেন, এবং একাধিক পদ যে মিনিস্ট্রি সব রিজাইন দিয়ে একদম তিনি বিজেপিতে ঢুকেছেন এবং পরে ভোটে জিতে এসে বিধায়ক হয়েছেন। এইটা হচ্ছে ভার্চু অফ দ্য পলিটিক্স, এথিক্স অফ দ্য কনস্টিটিউশন। আজকে তৃণমূল যেটা করছে আরও ভয়ানক, যে ধরুন আপনি একজনকে আপনি দলে নিয়ে এসেছেন, সবাই দেখলো উত্তরীয় পড়িয়ে আপনি জয়েন করিয়েছেন, কিন্তু দলের যেহেতু রিজাইনটা দেয়নি, অফিসিয়ালি আপনি রয়ে গেছেন বিজেপি বা অন্য দলের বিধায়ক পদে। এইবার কি করছে? আপনি যখনই কেস করতে যাচ্ছেন, শাসক দল গিয়ে বলছে না ও তো অফিসিয়ালি আমার দলে আসেনি। কিষণ কল্যাণীর ক্ষেত্রে আপনি ভাবুন, সারা ভারতবর্ষে সংবিধান প্রণেতা আম্বেদকর সাহেব একটা করেছিল যে টাকার আয় ব্যয়ের হিসাব ট্রেজারির চাবিটা, অর্থাৎ ভাড়ারের চাবিটা বিরোধীদের কাছে দেওয়ার কথা বলেছিল, যেটা বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এ রাজ্যে স্বাধীনতার পরে একই ধারা ছিল, বিরোধীরা যতই কম সিট পাক না কেন, বামেরা বিরোধীদের থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বসিয়েছিল। তৃণমূল ক্ষমতায় এসে ওই ভাড়ারের টাকাটা যথেষ্ট উল্টোপাল্টা খরচা করার তাগিদে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কাকে বসালো? দল প্রথমে বসালো নিজের দলের লোক মানুষ ভুইয়াকে, মনে আছে? মামলা হলো, হ্যান ত্যান। তারপরে সে কী করলো? সেফ জোন থেকে খেলার জন্য বিরোধী যারা দল ত্যাগ করে এসেছে অফিসিয়ালি, তারা বিরোধী আসনেই বসে আছে, যেমন কিষণ কল্যাণকে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল। আপনি কাজ করছেন তৃণমূলে, উত্তর পরে তৃণমূলে জয়েন করলেন, আর ওখানে হয়ে গেলেন কি বিরোধী, অফিসিয়ালি আপনি বিরোধী, অর্থাৎ আপনি সাপও মরল লাঠিও ভাঙলো না। এই অছিলায় গণতন্ত্রকে চরমতম অগণতান্ত্রিক প্রসিডিওরে নিয়ে ফেলেছিল মমতা ব্যানার্জি। আজকে হাইকোর্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল স্পিকারের কথাটাই শেষ কথা নয়, এবং স্পিকার যা চাইলে তাই করতে পারে না। স্পিকার
একটা দলের দ্বারা নির্বাচিত হলেও তিনি দলহীন নিরপেক্ষ কাজ করতে তিনি বাধ্য। আচ্ছা ভাবুন, 3.5 বছরের মতন জেলে বন্দি রইল কে? আমাদের পার্থবাবু মুখ্য সচিব ছিলেন, মহাসচিব ছিলেন একটা দলের মহাসচিব, তিনি জেলে। আজ কালকে আমি দেখছিলাম মাননীয় স্পিকার সাহেব রাজ্যের বিধানসভার, তিনি বলছেন যেহেতু তার বিধায়ক পদটা খারিজ করেনি মাননীয় স্পিকার, তিনি কি করলেন, স্পিকার সাহেব তাকে স্টেটমেন্ট দিচ্ছেন। স্টেটমেন্ট শুনলাম, পার্থবাবুর বিধানসভায় গিয়ে বিধায়ক হিসেবে যেতে কোনো বাধা নেই। এই যে পলিটিক্সের যে এথিক্সটা, যে দুর্নীতির চরম চূড়ামণি তিনি হয়ে গেলেন হঠাৎ বেরিয়ে এসে আমাদের ওই সেনেটি অব দ্য পার্লামেন্ট, ওই বিধানসভায়, যেটা পবিত্র আমার আপনার আইনসভা, প্রত্যক্ষভাবে আমরা নির্বাচন করে পাঠাই, পরোক্ষভাবেও রাজ্যসভা আছে, সেখানে গিয়ে আমরা দেখলাম চুরির দায়ে, হ্যাঁ মানছি জামিন হয়েছে, তার বিরুদ্ধে এখনও পর্যন্ত সব প্রমাণাদি চার্জশিট আকারে জমা পড়লেও ফাইনাল ভার্ডিক্ট আসেনি, তিনি জামিন পেয়েছেন। কিন্তু তারপরেও ন্যূনতম, ধরুন আমি সরকারি চাকরি করি, আমার বিরুদ্ধে একটা অ্যালিগেশন হলে আমি সাসপেন্ড হব, আমি সেই সাসপেনশন, আমার অ্যালিগেশনটা মানে ঠিক নয়, আমি ক্লিন চিট না পাওয়া অবধি আমি চাকরিতে বহাল হতে পারবো না। তাহলে কেন জনগণের যারা চাকর, জনগণের জন্য যারা সেবা করতে ওখানে গিয়েছে, তাদের বিরুদ্ধে সিরিয়াস মানি লন্ডারিং কেস, চাকরি চুরি, গরু চুরি, ধর্ষণ, একাধিক মামলা থাকার পরেও কেন ন্যূনতম এথিক্স দেখিয়ে সংবিধানকে সম্মান জানিয়ে আপনারা রিজাইন দিয়ে প্রমাণ করে আসতে পারবেন না? প্রমাণ করার দায়টা তো আপনাদের। আমার পুরো মনে আছে লালকৃষ্ণ আডবাণী বোধহয় কোন অযোধ্যা মামলা টামলা কিছু একটাতে ওনার হয়েছিল, উনি পদত্যাগ করে ক্লিন চিট নিয়ে তারপরে উনি ফিরেছিলেন। এই যে প্রশ্নটা, ক্লিন চিট, এটা নতুন নয়। একটা সময় রেলমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, রেল দুর্ঘটনা হওয়ার জন্য তিনি পদত্যাগ করেছিলেন দায় নিয়ে। আজকে ভাবুন তো, কোন মিনিস্টার চুরি করার পরে, জেল খাটার পরে তিনি পদত্যাগ করেন না, দেহত্যাগ করলেও পদত্যাগ করেন না। আজকে মাননীয় হাইকোর্ট চোখে আঙ্গুল দেখিয়ে শুধু এটা দেখালেন না, বাঙালি একটা জিনিসের গর্বে ছিল, বাঙালি দুর্নীতিগ্রস্ত ছিল, বাঙালি খুন করতো, বাঙালি ভোটের সময় বুথ ক্যাপচার করতো, বাঙালি পলিটিক্যাল অসহিষ্ণুতা ভারতবর্ষে সবচেয়ে বেশি। তারপরে বাঙালি যেটা ছিল গর্বের, বাঙালির পলিটিশিয়ানদের এই আয়ারাম গয়ারাম ছিল না। অন্তত আমরা তৃণমূলের 14 বছরে রাজত্বকালে এই সংস্কৃতিটা দেখেছি। এমন শিলিগুড়ি, আমার পুরো মনে আছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ ভারতবর্ষের একমাত্র মহকুমা পরিষদ, ওখানে জেলা পরিষদ নেই। সেই শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূল ক্ষমতায় আসার পরে একটা নির্বাচনে মহকুমা পরিষদে তৃণমূল একটা সিটও পায়নি, কংগ্রেস পেয়েছে, বাম পেয়েছে, আল্লাহ আল্লাহ লড়ে। কংগ্রেস, বামেরা বানিয়েছে, মহকুমা পরিষদে বোর্ড গঠন করেছে। তৃণমূল মুকুল রায়ের সাহায্য নিয়ে, যাকে বলা হয় ভারতবর্ষের দল ত্যাগের কারিগর, চাণক্য, সেই লোকটাকে দিয়ে, যেখানে তারা একটা সিট পায়নি, সেই সিটে তারা সমস্ত দলছুটদের টেনে নিয়ে এসে, দলছুটদের নিয়ে এসে সেই বোর্ডটা দখল করলো। অর্থাৎ তোমাকে ওখানে একটা মেম্বার তোমার জিতেনি, অথচ তুমি বোর্ড তৈরি করলে, বামেদের একাধিক ইয়েকে নিয়ে আসলে, কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে আসলে, পয়সা ভয় দেখিয়ে। আচ্ছা তুমি দেখো মানুষ ভূঁইয়াকে কীভাবে এনেছিল, ভয় দেখিয়ে, কেস ফাইল করে জেলে পচানোর ভয় দেখিয়ে তাকে নিয়ে আসা হলো। আচ্ছা রবিরঞ্জন চট্টোপাধ্যায় কী করে আসলেন? বর্ধমানের কংগ্রেসি বিধায়ক, দীর্ঘদিন কংগ্রেসি করতেন, একটার পর একটা বোর্ড ভেঙে ফেলেছে তৃণমূল, একটার পর একটা বোর্ড, যেখানে জিততে পারেনি সেখানে মাসেল পাওয়ার দিয়ে, ভয় দেখিয়ে, ক্যান্ডিডেটদের তুলে পুলিশ লাগিয়ে এই গণতন্ত্রকে চরমভাবে হেনস্থা করেছে এই সরকার। ফলে আজকে কিছুটা হলেও অন্তত গণতন্ত্রের সুবর্ণ দিন বলে আমি মনে করি। এবং সেই 92 সালের হলাহল মামলাটা, যে কিহাতো হলাহল মামলাটা, এই মামলাটার আরেকটা যে নিউ ভার্সন হলো, এবং বিধানসভার স্পিকারকে যে বুঝিয়ে দেওয়া হলো, আপনি সেবক, সব দলের আপনি নিরপেক্ষ ভূমিকায় থাকুন, শাসকের হয়ে খেলবেন না স্পিকারের পদে বসে, এটা আবার হলো। অর্থাৎ শুধু মুকুল রায়ের প্রশ্ন আছে, মুকুল রায় খুব অসুস্থ, 6 মাস পরে আবার ভোট, টিকিট তো পাওয়ার প্রশ্নই ওঠে না, মৃত্যু শয্যায় পড়ে আছেন। এই রায়ে শাসক দল কিন্তু আগামীতে যেমনই রেজাল্ট হোক, যেই শাসক হোক, এই সরকার থাকুক বা বিরোধীরা আসুক, এই দল ভাঙিয়ে আনা, এটা অন্তত বাঙালির যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে, এটা আটকাবে।